প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আমার আজকের পর্ব আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা কি এবং কেন করা হয়। আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটা এখন বর্তমানে এমন বহুল প্রচলিত পরীক্ষা যে এই পরীক্ষা ছাড়া অনেকের চিকিৎসাই হয় না। ডাক্তাররাও প্রয়োজনে এই পরীক্ষা করা, অনেক সময় রোগীরা নিজ ইচ্ছাকেও পরীক্ষা করা। এই আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষাটা আমি যখন স্টুডেন্ট ছিলাম, মেডিকেল স্টুডেন্ট ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে 1980 থেকে 1985 সনে 5 বছর করেছি, 1 বছর ইন্টার্নি করেছি। এই এতদিনে এই 6 বছরেও আমি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দেখিনি, কারণ ওই সময় আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আমাদের ময়মনসিংহ ছিল না। এবং আমি বই পুস্তকে পড়েছি যে আল্ট্রাসোনোগ্রাফির কথা, যে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ইমেজ ডিটেকশন করে রোগ নির্ণয় করা যায়। এটা জাপানি বহুল প্রচলিত একটা পরীক্ষা। আমাদের বইয়ে এরকম আল্ট্রাসোনোগ্রাফির পরীক্ষার রিপোর্ট ইমেজ ছিল, তো ওটা আমি বুঝতাম না বেশি, এবং এটা বেশি করে পড়ানো হতো না, যেহেতু আমাদের দেশে হয় না, এটা পড়ানো হতো না। তা আমি পাশ করে যাওয়ার পরে আবার যখন ঘুরে মেডিকেল কলেজে আসলাম 1992 সনে, তখন এসে দেখি যে আল্ট্রাসোনোগ্রাফি প্রচুর হচ্ছে। এই আল্ট্রাসোনোগ্রাফি জিনিসটা কি, তার একটা আইডিয়া আমি দিতে চেষ্টা করব আপনাদের। আমি ধরে নিচ্ছি যে আপনারা ডাক্তার না, আপনারা সাধারণ শিক্ষায় শিক্ষিত এবং সাধারণ স্বাস্থ্য কথা শুনে আপনারা কিছু জ্ঞান অর্জন করতে চান, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে চিকিৎসা শাস্ত্রে। তো এই জন্য বলছি যে আমরা এই যে আল্ট্রাসোনোগ্রাফিতে শব্দগুলো, আল্ট্রা আরেকটা আছে সোনোগ্রাফি, মানে সোনোগ্রাফি সাউন্ডের গ্রাফ, সাউন্ড বা শব্দ। তাহলে শব্দ তরঙ্গ ব্যবহার করে আমাদের এই পরীক্ষাটা করা হয়, যেহেতু এই জন্য শব্দ কি এটাও আমরা বলার চেষ্টা করছি যে কোনো কিছু শব্দ একটা দেখার জিনিস না, শব্দ অনুভব করার জিনিস। শব্দ ছোঁয়াও যায় না, দেখাও যায় না, ধরাও যায় না, এটা অনুভব করা যায়। তো কোনো কিছু কম্পন করলে, কম্পিত হলে আমরা শব্দ শুনতে পাই। শব্দ তৈরি করতে গেলে কিছু কম্পন করতে হবে। আমরা যে কোনো জিনিসে একটা টোকা দিলে টং করে শব্দ হয়, ওখানে আসলে কম্পন সৃষ্টি হয়। আমরা যে কথা বলতেছি এটা একটা শব্দ, কিন্তু আমাদের শব্দটা হচ্ছে কিভাবে, আমাদের যে গলায় ভিতরে ভোকাল কর্ড আছে, ওই কর্ডটাকে আমরা কম্পন করছি, ইচ্ছা করে কম্পন করে শব্দ তৈরি করছি, এবং এই শব্দকে বিভিন্নভাবে কন্ট্রোল করে জিহ্বা দিয়ে বা বিভিন্ন অঙ্গ দিয়ে ঘুরিয়ে গিয়ে আমরা শব্দ তৈরি করছি। তো কাজেই কোনো কিছু কম্পন হইলে সে শব্দ হবে, এটা আমরা জানি। তাহলে কি হয়, এখন যদি কোনো একটা তারকে টোকা দিই, তাহলে এক ধরনের শব্দ হবে। তারটা যত চিকন হবে তত চিকন শব্দ হবে, তারটা যত মোটা হবে তত মোটা শব্দ হবে, এরকম। তাহলে আসলে কেন এরকম চিকন মোটা হয়? আসলে এখানে শব্দ তরঙ্গ তৈরি হয়। শব্দ তরঙ্গ হলো ঢেউ। তো এই কম্পনটা আমরা যদি পুকুরে একটা ঢিল দিই, কোনো কিছু চারা দিয়ে বা কোনো কিছুতে ঢিল দিই, তাহলে দেখা যাবে যে পানিতে একটা তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গটা একবার উপরে ওঠে আবার নামে, উপরে ওঠে আবার নামে। এই যে উপরে ওঠে আবার নামে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আবার এই যে উপরে উঠে নিচে নেমে আবার উপরে উঠলো, এই দুই মাথা যদি আমি একত্র করি, এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য মেপেও আমরা শব্দের ইউনিট নির্ণয় করি। তাহলে যদি প্রতি সেকেন্ডে যতবার এই ফ্রিকোয়েন্সি হবে, সেটাকে বলা হয় হার্টজ। তা আমরা এই যে শব্দ তরঙ্গ যে সৃষ্টি হয়, এই যে হার্টজ, যে এই হার্ট যদি আমরা মাপি, যদি 20-এর নিচে হয়, তাহলে আমরা কোনো শব্দ শুনতে পাবো না। এই কম্পন যদি
20,000 20,000-এর মধ্যে হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সি যদি 20,000-এর মধ্যে হয়, 20,000 হার্টজ, তাহলে আমরা শব্দ শুনতে পাবো। 20,000-এর উপরে গেলে আমরা এটা শব্দ শুনতে পাবো না, কিন্তু শব্দ কিন্তু তৈরি হবে, কিন্তু আমাদের কানে শুনতে পাবো না। হয়তো আমি শুনতে পাবো না, আমরা শুনতে পাবো না, কিন্তু অন্য কোনো প্রাণী শুনতে পারে। অনেক অনেক প্রাণী, যেমন কুকুর, আমাদের চেয়ে বেশি শব্দ শুনতে পারে। তাহলে এই তখন আমরা যেটা শুনতে পাই না, সেটাকে বলে আল্ট্রাসাউন্ড। শব্দটা আল্ট্রাসাউন্ড। আর এই যে ওই বিশ্বের নিচে হইলেও আমরা কোনো শব্দ শুনতে পাবো না, অন্য প্রাণী শুনতে পারে। তাহলে আমরা যে এইরকম আল্ট্রাসাউন্ড তৈরি করে শব্দ শুনবো না, কিন্তু আমাদের যন্ত্র দিয়ে মেপে আমরা এইটা নির্ণয় করতে পারি, সেটা হলো আল্ট্রাসাউন্ড। তাহলে এই আল্ট্রাসোনোগ্রাফি আবার কম্পিউটারের সাথে যুক্ত করে এটা অ্যানালাইসিস করে গ্রাফ করা হয়। কিভাবে গ্রাফ হয়? যে শব্দ যখন এক মিডিয়া থেকে আরেক মিডিয়াতে চলে যায়, তখন শব্দ প্রতিসরণ হয়। সলিড মিডিয়া, লিকুইড মিডিয়া, গ্যাসাস মিডিয়া, এই সমস্ত মিডিয়াতে। তাহলে আমরা জানি যে আমরা যখন জোরে শব্দ করি বা মুয়াজ্জিন আজান দেয় মসজিদ থেকে, দেখা যায় যখন শব্দহীন শহর থাকে, তখন বিভিন্ন বিল্ডিং এর মধ্যে বাড়ি খেয়ে শব্দটা আবার আমাদের কানে ফিরে আসে, এটাকে বলে ইকো। এই যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আসলে ইকো করা হয়। একটা প্রোব থাকে মেশিনের সাথে, এই প্রোবে আল্ট্রাসাউন্ড তৈরি করা হয়। এই আল্ট্রাসাউন্ড বিভিন্ন মিডিয়া ভেদ করে একটা অর্গানে চলে যায়, সেই অর্গান হয়তো সলিড, সেখানে গিয়ে বাধা পেয়ে আবার ফিরে আসে সেই প্রোবে ফিরে আসে, সেটা কম্পিউটারে চলে যায়। কম্পিউটার চিপ এটাকে অ্যানালাইসিস করে, প্রসেস করে একটা গ্রাফ তৈরি করে দেয় মনিটরে। এই গ্রাফটা হলো এই সোনোগ্রাফ। তাহলে আমরা যে এই জন্য বলি আমরা আল্ট্রাসোনোগ্রাফি, এবং এটা প্রিন্ট করা হয়। কম্পিউটার থেকে সব কিছুই প্রিন্ট করা যায়, গ্রাফও প্রিন্ট করা যায়, প্রিন্ট করে দেয়, তাই এটাকে বলা হয়। যদি এই এই পরীক্ষাটা হার্টে করা হয় এরকমই, তাহলে তখন বলা হয় ইকোকার্ডিওগ্রাফি। এটাও আল্ট্রাসোনোগ্রাফি, হার্টের জন্য যেহেতু এটা ইকো, কিন্তু এই জন্য বলা হয় ইকোকার্ডিওগ্রাফি। এটা স্পেশাল পরীক্ষা, এটা আসলে এক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে এই আল্ট্রাসোনোগ্রাফি আমরা কেন করি? আসলে এই গ্রাফ দেখে আমরা বুঝতে পারি এই রোগীর শরীরের ভিতরে কোনো টিউমার আছে কিনা, কোনো ক্যান্সার আছে কিনা, তার আকৃতি কি, এবং সেটার একটা ইমেজ আমরা পাই সেই গ্রাফ থেকে। টিউমার, ক্যান্সার, তারপরে পাথর বা স্টোন বা অন্যান্য লাম বলা হয়, একটু চাকা হয়েছে কিনা, বা কোনো ফ্লুইড কালেকশন হয়েছে কিনা, কোনো গ্যাস কালেকশন হচ্ছে কিনা, এটাও আমরা দেখা যায়। তবে সাউন্ড প্রবাহিত হয়, গ্যাসের ভিতর দিয়ে ভালো প্রবাহিত হয় না, এই জন্য লাংসের ভালো আল্ট্রাসাউন্ড হয় না। সলিড বা সেমি সলিড যেগুলি, সেগুলোর ভিতরে আল্ট্রাসাউন্ড ভালো দেখা যায়। এই জন্য আমরা লাংসের বেলায় তেমন আল্ট্রাসোনোগ্রাফি করি না। লাংসে যদি ক্যান্সার হয়ে, টিউমার হয়ে, ওইটা সলিডিফিকেশন হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায়। এই আল্ট্রাসোনোগ্রাফি করার সময় মেশিনে যে প্রোব ধরা হয়, প্রোবটা ধরেন পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হবে, তাহলে ওই প্রোবটা পেটের চামড়ার কন্ট্যাক্টে প্রথম আসলো, তাহলে এখানে একটু গ্যাস আছে, কিন্তু এই জন্য জেল আছে, যে এই জেল দিয়ে ওখানে লেপটাই নিতে হবে, যাতে সহজেই সাউন্ডটা জেলের ভিতর দিয়ে প্রবেশ করে চামড়া, মাংসের পরে ওই লিভার পর্যন্ত চলে গেল, এরকম। এই জন্য একটা জেল দিয়ে নেয়। জেলের কাজ কিন্তু এখানে ওই সাউন্ডটা প্রবাহিত হওয়ার জন্য, যেহেতু সামনে বাতাস পাবে, বাতাসটা কেন বেরিয়ে সৃষ্টি না করে। তাহলে আমরা কোন কোন অর্গানে আমরা কেন আল্ট্রাসোনোগ্রাফি করা হলে বলা হইলো, কিন্তু যে টিউমার, ক্যান্সার, পাথর বা কোনো লাম্প বা কোনো কিছু অ্যাবনর্মাল কোনো জিনিস পেটের ভিতরে বা শরীরে বা কোনো অর্গানে আছে কিনা দেখার জন্য, বা হার্টের চেম্বার গুলা ঠিক আছে কিনা, বা কেমন কি করছে। আচ্ছা, আবার ব্লাড ভেসেলের রক্ত নালীর এক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, তখন ওটাকে বলা হয় কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি।
মেশিন একটু রেজলিউশন ভালো হইতে হয় সেটা। কোন কোন অর্গানে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি আমি উপর থেকে হিসাব করে বলি যে মাথার আল্ট্রাসোনোগ্রাফি, মাথার বড়দের কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা হয় না, করা হয় ছোটদের 1.5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আল্ট্রাসোনোগ্রাফি হেড করা হয়। আর সে গলার মধ্যে যে কোনো থাকে ভিতরে যদি কোনো লাম্প টাম আছে বা কোনো টিউমার ক্যান্সার আছে বলে মনে হয় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যেতে পারে। আর এখানে থাকে থাইরয়েড, গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডে অনেক সময় গয়টার হয়, সিস্ট হয়, এগুলো নেচার দেখার জন্য করা হয়। আশেপাশে যদি লিম্ফ নোড লার্জ থেকে ভিতরে সেগুলো দেখা হয়। তারপর আছে বুক, বুকের লাংসের আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত করা হয় না, যদি টিউমার ক্যান্সার হয়ে বড় একটা লাম্প হয় সেটা এসেস করা যেতে পারে। আর হার্টে করা হয় ইকোকার্ডিওগ্রাফি। তার নিচে আছে পেট। এই হোল আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন সাধারণত সবচেয়ে বেশি করা হয় 90% রোগীর ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করা হয়। তো এখানে কি কি আমরা পাই, পেটের ভিতরে যে সমস্ত অর্গান আছে যেমন লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, কিডনি, ইউটেরাস, এইগুলি। আর অন্য যদি আপনার কোনো মাস পাওয়া যায়, লিম্ফ নোড হয়, তাহলে অ্যাপেন্ডিক্স বা ক্যান্সার যে কোনো অর্গানেই হোক, এইগুলির আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। বেশি কার্যকরী একটা পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন। মেয়েদের বেলায় ইউটেরাস এবং ইউটেরাসের সাথে যে অ্যাডনেক্সা থাকে সেগুলি, তার সাথে টিউমার। ছেলেদের বেলায় প্রোস্টেট গ্ল্যান্ড দেখা হয় আল্ট্রাসোনোগ্রাফি করে। তা আগে লিম্পের বেলায় যেমন মাংসপেশি আল্ট্রাসোনোগ্রাফি বেশি করা হতো না, এখন ইদানিং কিন্তু এই লিম্বেও আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে, মাংসপেশির অ্যাসেসমেন্ট করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা হচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফির সুবিধা হলো এটা কোনো ইনভেসিভ পরীক্ষা না, মানে শরীরের ভিতরে কোনো কিছু ঢুকাতে হলো না, রোগীর কোনো কষ্টও হলো না, কোনো অ্যাবনর্মাল কোনো জিনিস ভিতরে ঢুকাইতে হলো না, কোনো এক্সরের মতো কোনো রেডিয়েশন হলো না। এটা যেহেতু শব্দ, এটা কোনো ক্ষতিকর কোনো জিনিস না, কাজে একটা সেফ পরীক্ষা হলো আল্ট্রাসোনোগ্রাফি। এবং এটা খুব কস্টলি না, বেশি দামি জিনিস না, এটা শুধু যন্ত্রটা কিনতে হয় একটু দাম দেওয়া, খুব বেশি দামও না এটা। এবং এই সমস্ত যন্ত্র এখন ইউনিয়ন লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে আছে বিদ্যুৎ আছে, সেখানে বিদ্যুৎ এখন সব গ্রামে গ্রামে আছে। তো যেখানে বিদ্যুৎ আছে এবং আল্ট্রাসোনোগ্রাফি চালানোর মতো ট্রেন পার্সন আছে, তো কারাই আল্ট্রাসোনোগ্রাফি দেখতে পারবেন তারাই, যারা কমপক্ষে MBBS পাস করেছেন এবং আল্ট্রাসোনোগ্রাফির উপরে ট্রেনিং নিয়েছেন অথবা ডিপ্লোমা করেছেন অথবা ডিগ্রি নিয়েছেন, তারাই শুধু রিপোর্ট করতে পারবেন। তাহলে আপনাকে দেখতে হবে কারা রিপোর্ট করছে। তাহলে এই যে যাদের ডিগ্রি করছে, ট্রেনিং করছে, তাদের অভিজ্ঞতার উপরে, দক্ষতার উপর নির্ভর করে আমাদের রেজাল্টটা কেমন হবে। আপনি নিজে যারা ডাক্তার না, তারা যদি আল্ট্রাসোনোগ্রাফি করতে যান, আপনি তো কিছুই জানেন না, তাহলে ওই যন্ত্রের ওই ছবি দেখে, গ্রাফ দেখে আমরা কিছুই বুঝতে পারবেন না। কাজে যারা এরকম অসাধু যারা, তারা রোগীর কাছ থেকে টাকা আদায় করার জন্য একটা পরীক্ষা করে দেখাইলো, যন্ত্রপাতি দেখাই দিল, এটা বড় কথা না, জানতে হবে তাকে। এরকম ভুয়া জিনিস মাঝে মাঝে ধরা পড়ছে, যে সে ডাক্তারই না বা দেখে দেখি আল্ট্রাসোনোগ্রাফি শিখে ফেলছে বলতেছে, কিন্তু তারা তাদের রিপোর্ট কিন্তু ভুল হবে। ধরেন একটা যারা অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, তাদের কিন্তু একটা টেলিভিশনের সামনে বসাই দেওয়া হয়, CNN টেলিভিশন আমেরিকার, সে টেলিভিশনের দিকে তাকাই রইল সারাক্ষণ, তার 1 ঘন্টায় সে কিছু বুঝবে? ইংলিশ সিনেমা হচ্ছে অথবা ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে, কিছু বুঝবে? অথচ আপনি বুঝবেন, যারা শিক্ষিত আছেন তারা বুঝবেন। এরকম যে আল্ট্রাসোনোগ্রাফি ভালো একটা মেশিন থাকলেই হবে না, ওই মেশিনটা যিনি দেখতেছেন, যিনি রিপোর্ট করতেছেন, তাকেও দেখতে হবে। তাহলে আপনার রিপোর্টটা কেমন হবে, কেমন ডায়াগনোসিসটা হলো, সেটা নির্ভর করবে কেমন আল্ট্রাসোনোগ্রাফি যিনি করছেন সেই লোক। আমরা অনেক সময়, কোনো সময়, অনেক সময় না, কোনো সময় এমন দেখতে পাই যে এক জায়গা থেকে আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসছে, সেখানে অনেক কিছু পেয়েছে, বলতেছে অপারেশন করতে হবে। পরে দেখা গেল সিনিয়র একজন অভিজ্ঞ একজন আল্ট্রাসোনোলজি দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেলো তার তেমন কিছুই নেই। তাহলে সে এইরকম ভয় ভীতি থেকে রক্ষা পেল। আপনি এখন সিদ্ধান্ত নিন, আপনি কাকে দিয়ে কোথায় আপনি আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, সেটার উপর নির্ভর করে আপনার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এবং তার কার্যকারিতা।
তো অনেক রোগী আছে তারা আল্ট্রাসোনোগ্রাফি মেশিনকে তারা একটা কম্পিউটার পরীক্ষা মনে করে। গ্রামের যারা অশিক্ষিত আমরা তা দেখছি মেশিনটা কম্পিউটারের মধ্যে দেখা যায়, গল্প করে আমার শরীরটা কম্পিউটার দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং এটা করার জন্য আসে আমাকে কম্পিউটার দিয়ে পরীক্ষা করতে হতো। কম্পিউটার দিয়ে পরীক্ষা করতে হবে বলতে তারা আল্ট্রাসোনোগ্রাফি করে এবং তাদের পরীক্ষা করার পরে তারা বেশ তৃপ্তি হয় যে রোগটা হয়তো ধরা পড়ছে। বাড়িতে গিয়ে তাদের জায়ের সাথে ননদের সাথে আত্মীয় স্বজনের সাথে গল্প করলো যে আমার কম্পিউটারে পরীক্ষা করছে এবং তারা উদ্বুদ্ধ হইয়া সেই তাদের আত্মীয় স্বজন আবার আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে আসে। আমার কাছে অনেকে আছে এরকম নিজের থেকে আসে, আমি আল্ট্রাসোনোগ্রাফি বলছি না, আপনার যে সমস্ত সমস্যা আছে সেগুলি বলুন, সেগুলির জন্য যদি যে সমস্ত পরীক্ষা লাগে আমি সেগুলো করাই, কিন্তু না তাকে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে হয়। আসছি আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে হয়, তখন তাকে সন্তুষ্ট করার জন্য আমরা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করি। হয়তো আমরা জানি যে তার আল্ট্রাসোনোগ্রাফি করার মতো কোনো এই নাই, ইন্ডিকেশন নাই, তারপরেও করতে হয়। এমনও শুনছি হাস্যকর কথা যে এক রোগী বলছে যে আমার মাথায় যেমন কেমন করে, আমার মাথাটা একটু আলটা করতে হবে। ওরা অনেকে সংক্ষেপে আল্ট্রাসোনোগ্রাফিকে আলট্রা বলে, আমার মাথাটা একটু আলট্রা পরীক্ষা করতে হবে। আলট্রা পরীক্ষা করতে হলে না করলে তার রোগ ভালো হচ্ছে না। তো এমনও শুনছি যে তার মাথার কপালে আল্ট্রাসোনোগ্রাফি করেই করিয়া বলছে যে একটু মাথাটা একটু দেখে করতে বাধ্য হয়েছে, তারপরে কিন্তু সে ভালো। তার মানে তার মানসিক সমস্যা তাকে আল্ট্রাসোনোগ্রাফি মনে করছে যে আমার মাথা দেখতে হবে কম্পিউটার, এরকম ঘটনা হয়। তাহলে আমরা দেখবো যে আসলে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে আমরা কি কি দেখতে পারি, কেন করি এবং তার যৌক্তিকতা কি, এবং কোনো কোনো সময় ইন্ডিকেশন না থাকলে আমাদের করতে হয় রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য। ধন্যবাদ। আপনারা যারা আমার এই আজকের পর্ব দেখলেন, তারা যতটুকু শিখলেন তারা আপনাদের বন্ধু বান্ধবকে বলবেন। আর আমার এই ভিডিওটা এখনো সাবস্ক্রাইবার হন নাই, এই ভিডিওর নিচে দেখেন একটা লাল লেখা আছে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওটা আপনার কাছে দেওয়ার সাথে সাথে আপনার কাছে ইনফরমেশন চলে যাবে। ধন্যবাদ।